সরকার অবশ্যই আইনকে বাতিল করতে বাধ্য হবে হবে হবে, চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি হবে। কিন্তু আমরা যদি পানিতে ঘরে চলে যাই, রোদে যদি ছায়াতে যাই, রাত্রে যদি ঘুমিয়ে যায়, খাবার জন্য যদি ব্যস্ত হয়ে যায়, তাহলে মনে রাখবেন আগামী নতুন প্রজন্ম, আমাদের বাচ্চারা জন্ম নেবে হয়তো ঠিকই, কিন্তু মুখে বুবা হবে, চোখ থাকতেও কানা হবে, কান থাকতেও কালা হবে, এবং তারা হবে এই দেশেরই পুঁজিপতিদের শুধুমাত্র চাকর, গোলাম, এছাড়া আর কিছু নয়। আর আমাদের বেটিরা যদি এইভাবে আমরা জীবন যাপন করি, মনে রাখবেন আগামী দিন এই সমাজের ধনী পুঁজিপতিদের শুধুমাত্র ভাষা খারাপ লাগলেও বলতে বাধ্য হচ্ছি, রাতের ভোগের পাত্রী ছাড়া দ্বিতীয় কিছু হবে না। হ্যাঁ, বিগত দিন বলেছি, আজকে ঘটছে, আজ বলছে আগামী দিন ঘটবে, যদি আমরা জীবনের ধারা পরিবর্তন না করি। আরে আপনার পাশে সংবিধান আছে, আপনার পাশে দেশ আছে, আপনাকে সংবিধান রাইট দিয়েছে, আপনাকে দেশ রাইট দিয়েছে। আপনি প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে আপনি কথা বলবেন, সে দেশের প্রাইম মিনিস্টার আর রাজ্যের সিএম চোখে চোখ রেখে কথা বলার অধিকার দেশ যখন আপনাকে দিয়েছে, সংবিধান যখন আপনাকে দিয়েছে, এই অধিকার যে কাটতে আসবে সে দেশের দুশমন, সংবিধানের দুশমন। তার বিরুদ্ধে আমাদেরকে প্রয়োজন হলে সংবিধানের ডায়েরির মধ্যে থেকে তার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আপনারা রাজি আছেন? তবে তো আপনার পর নতুন প্রজন্ম অধিকার পাবে, তবে তো আপনার নতুন প্রজন্ম ইতিহাস পাবে। আজকে যদি হাফেজ তিতুমুল লড়াই না করতেন, আজকে যদি আশফাকুল্লাহ লড়াই না করতেন, আজকে যদি সৈয়দুনা আবু বকর সিদ্দিক ফুরফুরাবি লড়াই না করতেন, আজকে যদি নেতাজি সুভাষ চন্দ্র বসু লড়াই না করতেন, আজকে যদি সিধু কানু বিরসা মুন্ডা ইনারা ভগৎ সিং লড়াই না করতেন, তাহলে আজকে কি আমরা স্বাধীন দেশ পেতাম? কিন্তু স্বাধীন হয়ে গেছে, ৭৭ বছর চলে গেছে। আবার নতুন করে এই দেশবাসীকে দেশেরই একদল অংশ মানুষ পুঁজিপতিদের ঘরে সামনে রেখে, সেদিন যেমন ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে খুশি করার জন্য আমাদের গোলাম হতে হয়েছিল, আজকেও একদল পুঁজিপতিকে সামনে রেখে পুরো দেশটা তাদেরকে বিক্রি করে দিচ্ছে। অতএব এই জায়গায় আরেকটা কথা মনে পড়েছে, একটু বলে দিচ্ছি। এই যে পালগাঁও হামলা হয়েছে, এই হামলা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত নিন্দনীয়। এই হামলার পিছনে অনেক রহস্য লুকিয়ে আছে। যেমন একটা রহস্য হচ্ছে, বর্ডারের লাগোয়া কোন বাড়ি ঘর, কোন কোম্পানি কাউকে জমি দেওয়া যাবে না, এটা আমার দেশের আইন। কিন্তু আজকে বর্ডারে লাগোয়া সব জায়গাতে আমার দেশের আদানি আম্বানিদের ঘরে জমি দিয়ে দেওয়া হচ্ছে। খুব ভালো করে বোঝেন, আজকে এই পালগাঁও হামলা, এর পিছনে অনেক রহস্য দেখা যাচ্ছে। সেই রহস্যের মধ্যে একটা রহস্য হলো এটা, যেখানে দৈনিক ৩-৪ হাজার টুরিস্ট যায়, সেখানে একটা কোন পাহারাদার, বিএসএফ বা সেনা বা পুলিশ কেউ ছিল না কেন? এই রহস্যের মধ্যে অনেক কিছু দেখা যাচ্ছে। তার মধ্যে আরো একটা হলো এটাই, ৩০০ কিলোমিটার যেখানে হামলা হয়েছে সেখান থেকে বর্ডার, অত দূর থেকে লোক আসলো, অস্ত্র হাতে নিয়ে মারলো, আবার চলে গেল, এর ধরতে পারলো না। কিছু একটা রহস্য পাওয়া যাচ্ছে না, যায়নি। সমাজে কান পাতেন, অনেকে বলছে বিহার ভোট হয়ে গেছে, পুলওয়ামা আস্তে আস্তে আউট হয়ে যাবে। অর্থাৎ ভোটের জন্য একটা ইস্যু অনেকে বলছে। অনেকে এটাও বলছে যে এই হামলার পিছনে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যেমন ভারতবর্ষে পাকিস্তানের হয়ে সব থেকে বেশি কাজ করছে কেন্দ্র সরকারের দলের লোকেরা। কেন? যতগুলো ধরা পড়ছে সব কেন্দ্র সরকারের সঙ্গে তাদের সম্পর্ক পাওয়া যাচ্ছে, যারা পাকিস্তানকে খবর দিচ্ছে। অতএব এই জায়গাতেও অনেকে ডাউট করছে, যারা হামলা করেছে তারা মূলত কারা?
তারা পাকিস্তানের এজেন্ট, এই দেশে যারা বসে আছে তাদের মধ্যে থেকে কেউ যে হামলা করে না তো। কারণ ইতিহাস বলছে রাজনীতির জন্য দুশ্চরিত্রের মানুষেরা নিজেদের পরিবার সন্তানকেও খুন করেছে। তাই রাজনীতির জন্য গদি বাঁচাবার জন্য এমনও অনেকে বলছে নিজেরাই হয়তো এমন কিছু ঘটনা ঘটতে পারে যাতে মানুষের মাইন্ডটা মুসলিম হিন্দু করা যায়। অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে যেমন আমাদের ওয়াকফ কালা কানুনকে বাতিল করার লড়াই, ঠিক তেমনি পলগাঁওতে যারা প্রকৃত আসামি তাদেরকে চিহ্নিত করা হয়েছে, তারপরও এখনো কেন ধরা হচ্ছে না, তাদেরকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড কেন দেওয়া হচ্ছে না, এটাও কিন্তু আমাদের আন্দোলনের দরকার আছে না নাই? কিন্তু আপনি দেশের দিকে রাজ্যের দিকে কান পেতে দেখেন, পলগাঁও আন্দোলনটাও বন্ধ হয়ে গেছে। হচ্ছে আন্দোলন বন্ধ হয়ে গেছে। এসব জন্য একটা সাজানো নাটক। অনেকে আবার এটাও বলছে এই হামলা করে পুরো দেশে মুসলিম সমাজের উপরে অত্যাচারের স্টিম রোলার চালাবার একটা পরিকল্পনা, এটাও অনেকে বলছে। তবে আমি আবার ফিরে আসছি, যদি আপনারা বলেন এই আইন ওয়াকফ কালা কানুনকে বাতিল করা সম্ভব আছে, একটা রাস্তা বললাম, কৃষক বন্ধুদের মতো আন্দোলন। আপনারা কি ওয়াকফ কালা কানুন, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, দ্বীন ইসলামের ঐতিহ্য, আমাদের ঐতিহ্য, আমরা কি সত্যি দিল থেকে বাঁচাতে প্রস্তুত আছি? একটু হাত তুলে বলুন প্রস্তুত আছি। হাত নামান। আগামী দিন যদি এই মাঠেতে আবার ডাকা হয়, আপনারা কি আসতে প্রস্তুত আছেন? কালকেই হতে পারে, আসতে পারবেন? সত্যি বলছেন আসতে পারবেন? এইভাবে আন্দোলন করতে হবে, রাত বলে নয়, দিন বলে নয়। মাঠে যাবার সময় বললে হবে না, অফিস যাবার সময় বললে হবে না, কাজ কামের সময় বললে হবে না। আপনাকে আপনার মূল্যবান সময় যতক্ষণ না ত্যাগ করতে পারবেন, মূল্যবান কাজও আপনার দ্বারা সম্ভব নয়। তাহলে নাম্বার 1, কৃষক বন্ধুদের মতো আন্দোলন করতে হবে, তাই তো নাকি? আর এই কৃষক বন্ধুরা সাকসেসফুল হয়েছিল কি করে? আর একটা রহস্য হলো, পাঞ্জাব সরকার কৃষক বন্ধুদের সাথে ছিল। আপনারাও কি রাজ্য সরকারকে পাশে পাওয়া দরকার আছে না নাই? জোরে বলুন, দরকার আছে না নাই? তাকে আমরা ভোট দেবো কি না দেবো সেটা আমাদের অধিকার, কিন্তু সে এখন আমার রাজ্যের সিএম। 26-এর ভোটের আগে পর্যন্ত তার উচিত হবে বাংলার প্রত্যেকটা জনগণকে সমানভাবে দেখা। তাহলে পাঞ্জাব সরকার যদি কৃষক বন্ধুদের সাথ দিতে পারে, আমাদের ভোট নিয়ে তুমি বারবার ক্ষমতায় এসেছো, তুমি বারবার বলেছো মুসলমানরাই আমাকে জিতিয়েছে। আজকে মুসলমান যখন মসজিদ হারাবার ভয়ে কাঁপছে, কবরস্থান হারাবার জন্য টেনশনে আছে, তার বাপ মাকে কোথায় দাফন দেবে চিন্তায় আছে, তুমি বাংলার বুকে দাঁড়িয়ে বলছো দিল্লি চলে যাও। এ কথা তোমার মুখে মানাই রে। তুমি যদি এই ভুলটা শুধরাতে চাও, তোমাকে 26-এর আগে সুযোগ দিচ্ছি, তুমি অবিলম্বে রাস্তায় নামো, সুপ্রিম কোর্টে কেস করো, তুমি তোমার বিধানসভাতে নিন্দা বিল পাস করো, তুমি পাস করো। আমার বাংলাতে এই আইন হতে দেব না। এই 3টে কাজ তোমার থেকে আমরা দেখতে চাই। আমার সাথে কারা একমত একটু হাত তুলে দেখা। নাম্বার 1, সুপ্রিম কোর্টে তোমাকে মামলা করতে হবে। নাম্বার 2, তুমি তোমার রাজ্যের বিধানসভায়, তোমার সংখ্যা তো বেশি, তুমি এখান থেকে বিল পাস করো যে আমার রাজ্যের এমএলএরা বলছে হতে দেব না, এটা নিয়ে কেস করো, তাহলে গুরুত্ব বাড়বে না কমবে? নাম্বার 3, তুমি পাঞ্জাব সরকারের মতো তুমিও বলো যে তোরা আন্দোলন কর, তোদের থাকা খাওয়া গাড়ি ভাড়া তোদের সবকিছু আমি দেবো, আন্দোলন কর। কেন? তুমি তো নিজেই বলছো আমি বিজেপির বিরুদ্ধে। তাহলে বিজেপির বিরুদ্ধে যখন আন্দোলন, তোমার তো মাইনাস পয়েন্ট, তোমাকে হেল্প করা দরকার কি ভাই, ঠিক তো নাকি? কিন্তু না, তুমি আমাদেরকে বোকা বানাবার জন্য বলছো বিজেপির বিরুদ্ধে, কিন্তু তুমি তো মালদা থেকে আম পাঠাও, তুমি তো মাঝে মাঝে জামা কাপড় পাঠাও, তুমি তো মাঝে মাঝে আবার কে কি খাবার পছন্দ করে সে খাবারটা পাঠাও, তুমিও মাঝে মাঝে রাজ্যে না হলো উড়িষ্যায় গিয়ে এক টেবিলে বসে খাও। এগুলো কি তাহলে আজকে প্রমাণ হচ্ছে তুমি আমাদের সেজেছো? মূলত তুমি আমাদের নয়। যদি এটাই হয় তাহলে তোমাকে আমরা জানিয়ে দিই, আমরা সেই মুসলমান। হতে পারে আমাদের মধ্যে অনেক আছে মতনৈক্য জুজিয়াত মাসলা নিয়ে, হতে পারে আমাদের মধ্যে অনেক আছে বিভিন্ন সংগঠন, কিন্তু মনে রাখবেন এই সংগঠন আগেও ছিল, এই জুজিয়াত মাসলা নিয়ে আলোচনা আগেও ছিল।
এটা আমাদেরকে আঘাত দিয়েছে না দেয়নি? হ্যাঁ, তোমার সঙ্গে কারো পছন্দ ভোটের নাও থাকতে পারে, মানুষের নিজের স্বাধীনতা আছে, কিন্তু তুমি রাজ্যের সিএম হও, মুসলমানদের এই দুঃখের সময় এত বড় কথা তোমার মুখে ঠিক শোভা পাইনি। দ্বিতীয় নম্বর কথা, আমি ওই সকল আন্দোলন বন্ধুদের বলবো যারা ওয়াকফ কালা কানুনের বিরুদ্ধে হঠাৎ করে আন্দোলন করতে নেমেছিলেন, ঠিক আছে তারপরও তো নেমেছিলেন, কিন্তু হঠাৎ করে আন্দোলন বন্ধ করে গায়েব হয়ে গেলেন কেন? ও দিল্লিতে করতে বলেছে তাই আপনি চুপ করে গেলেন? আপনি কি আপনার নিজের শুধুটা বোঝেন? আপনি কি সমাজের কথা বুঝবেন না? আপনি কি জানেন মীর জাফর কি করেছিল? মীর জাফর সে প্রথমে সিরাজউদ্দৌলাকে শেষ করলো, ব্রিটিশ তার দ্বারা সিরাজউদ্দৌলাকে মিটালো, তারপরে কিন্তু সিরাজউদ্দৌলা মিটাবার পর মীর জাফরকেও কিন্তু ব্রিটিশরা শেষ করেছে। তাই আমি আহ্বান জানাচ্ছি, আপনারা যারা আন্দোলন করতে নেমেছিলেন, আন্দোলন বন্ধ করে দিয়েছেন, আবার নামুন। যদি আব্বাস সিদ্দিকী পছন্দ না হয় বাদ দিকে যান আব্বাস সিদ্দিকী। এই ম্যাটার আব্বাস সিদ্দিকী নয়, এই ম্যাটার আপনার ইমানের, এই ম্যাটার আপনার মসজিদের, এই ম্যাটার আপনার কবরস্থানে, এই ম্যাটার আপনার দ্বীনের। আপনি আন্দোলন করুন, তবে আপনার কাছে হাত জোর করে বলছি আব্বাস সিদ্দিকী যেন আপনার বিরুদ্ধে না বলতে পারে। তাই রাজ্যের দালালি সেন্টারের বিরোধী এরকমটা না হয়। আপনি বিরোধী করবেন সেন্টারের আইনের বিরুদ্ধে, ঠিক তেমন হুঁশিয়ারও দেবেন। আপনি দিল্লি চলে যান বলেছেন, এই কথাকে আপনাকে উইথড্র করতে হবে। একমত তো নাকি? জোরে বলে একমত তো নাকি? জোরে বলে একমত তো নাকি? আমি বলছি না আমাকে নিতে হবে, আমায় বাদ দেন, আমি খারাপ বাদ দেন আমাকে, কিন্তু মসজিদটা কি দোষ করলো? মাদ্রাসাটা কি দোষ করলো? আজকে মসজিদ যখন বাবরি শহীদ হয়েছিল, বাবরিদের প্রত্যেকটা ইট আমাদের জন্য কেঁদেছে, বাবরিদের প্রত্যেকটা বালি আমাদের জন্য কেঁদেছে, আমাদেরকে ডেকে ডেকে বলেছে, এ আমার কওম মুসলমান সমাজের মানুষ, তোদের খোদার ঘরকে কিভাবে সন্ত্রাসীরা হত্যা করছে দেখ, তোরা কি জাগবি না? তোরা কি উঠবি না? আজকে পুরো দেশের মসজিদকে দখল করতে চাইছে। এখনো কি আমরা জাগবো না? এখনো কি আমরা উঠবো না? তাই প্রথম নম্বর বললাম, আন্দোলনের মতো আন্দোলন চলবে না, বন্ধ হয়ে যাবে। যত আন্দোলন বাংলায় হবে, বিশেষ করে বাংলায়, কেন বাংলায় সংখ্যালঘু মুসলমানের সংখ্যা হলো 40%। শোনো বন্ধুরা, শোনো, 40%। আমি চ্যালেঞ্জ দিচ্ছি, রাজ্য সরকার আমার সঙ্গে ডিবেটে আসুক বা আমার মোকাবেলায় আসুক, 40% হলো বাংলায় মুসলমানদের সংখ্যা। যদি 40% না হতো তাহলে বাংলা ভাগের জন্য এত তাড়াহুড়ো এরা করছে কেন? আপনারা জানেন বাংলা ভাগ করতে চাইছে, এ খবরও তো রাখে। বড় দুঃখ আমার কওমের উপরে, কেন 40% কোনদিন যদি মাথা চারা দিয়ে উঠে বলে এ সমাজের এসসি এসটিদের উপরে জুলুম বন্ধ করো, এ সমাজের মতুয়াদের উপরে জুলুম, আদিবাসীদের উপরে জুলুম যেটা হচ্ছে বন্ধ করো, ওই ভাইয়েরা আমার অপেক্ষায় বসে আছে কবে আমরা তাদেরকে পাশে নেব। তাদের ঘরে যদি আমরা হাতটা লম্বা করে দিই, যেমন নওশাদ হাত লম্বা করেছে, হু করে তারা সব নওশাদের সাথে মিশছে, জানেন তো? ঠিক এইভাবে তারাও যদি চলে আসে, তাহলে এই বাংলায় সংখ্যা লঘু যাদেরকে বলা হচ্ছে মুসলিম 40%, আর তাদের মিলিয়ে আমরাই হয়ে যাব 70-75% মুসলিম। যারা এই মুসলিমরা যদি এক হয়ে যায়, কিন্তু আমাদের ঘরে আওয়াজ তুলতে হবে, তারা চাইছে আমরা আওয়াজ তুলি। তো চলে আসুন, দ্বিতীয় অপশন হচ্ছে কি? দ্বিতীয় অপশন হচ্ছে সুপ্রিম কোর্টে কেস। যখন কোন আইন হয়ে যায়, ওই আইনকে রুখতে গেলে আইনের দ্বারা রুখতে হবে। তাই সুপ্রিম কোর্টে কেস যতটা হয়েছে বড় দুঃখজনক। আমি তো ভেবেছিলাম সুপ্রিম কোর্টে হয়তো কয়েক লক্ষ কেস জমা পড়বে আইনের, এই কালাকানুনের বিরুদ্ধে, কিন্তু সেইভাবে একেবারে তুচ্ছ। তবে ধন্যবাদ জানাই ওই সকল রাজ্যের রাজ্য প্রধানদের ঘরে, সিএম দের ঘরে, 8টা রাজ্যের সিএম, রাজ্যের প্রধান তারা কেস করেছে। তার মধ্যে তামিলনাড়ু সেই সরকার মাত্র 5% মুসলমান, তারা সরকার কেস করছে, তারা আন্দোলন করছে। আর এখানে 40% আমরা কেস করছি না। মাফ করবে, কষ্ট লাগলে ক্ষমা করবেন, কেন বুঝতে পেরে গেছে আমরা খরিদ হওয়া গোলাম এদের হয়ে গেছি, তাই গুরুত্ব দিচ্ছে না। এই গোলামির স্বাদ থেকে বেরিয়ে একে জবাব দিতে হবে যে উম্মতে মুহাম্মাদীকে খরিদ করার কোন মা সন্তান জন্ম দিতে পারে না, এটা প্রমাণ করতে হবে আমাদের ঘরে।
আমরা হয়তো দুর্বল, আমরা হয়তো মসজিদ মাদ্রাসা ধর্মপ্রেমী মানুষ, তাই আমরা হয়তো রাজনীতির আগিনায় আসিনি, কিন্তু তা বলে এটা নয় যে আমরা মুহাম্মদ রাসূলের গোলামি করি, অন্য কেউ আমাদেরকে গোলাম বানাবে। এ স্বপ্ন যুগে যুগে যারা দেখেছে তাদের স্বপ্ন ভেঙেছি, তাদের স্বপ্নকে ভেঙে তছনছ আমরা করে